ধূমকেতুতে 9 বছর আগে ছবি 9 বছর পরে রিলিজ করে এবং সেখানে আপনি থাকলেও কোনো রকম কোনো প্রমোশন আপনাকে দেখা যায়নি। আমি গেলে আমার পেছনে তোমরা আবার কিছু দৌড়বে, এটা চাইছে না। সাকসেসফুল হওয়ার জন্য যে ফর্মুলাটা বানিয়েছে, ওই যে 9 বছরের ওদের পুরনো প্রেম ভেঙে গেছিল, সেইটাকে স্টোরিটাকে নিয়ে এসছে। তো ফিল্মের একটা গল্প আর বাইরে আর একটা সেকেন্ড স্টোরি তৈরি করেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আমার সঙ্গে এমন একজন অভিনেতা রয়েছে যার অভিনয়ের দক্ষতা নিয়ে বলার তো কিছু জায়গায় নেই আমার, এবং তার প্রত্যেকটি চরিত্র এত সুন্দরভাবে করে যে দর্শকদের মনের মণিকোটায় সারা জীবন রয়ে যাবে। কি নাম আপনার সিনেমার? হেমা মালিনী। এরকম অদ্ভুত নাম কেন আপনার? ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমেই আমি যখন হেমা মালিনী এই ছবিতে আপনার যে ক্যারেক্টারটা সেটা নিয়ে যদি প্রথমে একটু বলেন। এমনি সিম্পল একটা লোক, মানে লো প্রোফাইল পার্সন, একজন আনসাকসেসফুল হোমিওপ্যাথি ডাক্তার বা স্লাইটলি সাকসেসফুল। সে একটা ছোট চেম্বার আছে তার পুরনো নর্থ ক্যালকাটার একটা কর্নারে, সেইটা সে চালায়। একটা তার কম্পাউন্ডার আছে যে মহিলা কাঞ্চনা যেটা করছে। তো আমাদের কাছে বহু সাধারণ মানুষ আছে, আমি তাদের ডাক্তারি করি, তাদের তো অনেকে পয়সাও দেয় না হয়তো, এরকম আর কি গরিব মানুষ আছে। তো এরকম একজন লোনলি পার্সন, একজন ডাক্তার, তার নামটা ঘটনাচক্রে ধর্মেন্দ্র। সে ধর্মেন্দ্র পদবী যাই হোক না, কারণ এখানে সে ধর্মেন্দ্র মানে দত্ত হতে পারে, ঘোষ হতে পারে, পদবী আছে। তো সেইটা খবর পায় একটি মেয়ে যার একটা মেন্টাল ব্লক আছে, মানে সে মনে করে সে হেমা মালিনী। তার নাম বোধহয় মালিনী, তার আগে আবার অ্যাফিডেভিট করে বোধহয় হেমা লাগিয়ে নিয়েছে যাতে পুরোটা হেমা মালিনী হয়ে গেছে। তো সেরকম একটা মেয়ে আসে ধর্মেন্দ্রর খবর পেয়ে, কারণ হেমা মালিনী কমপ্লিট নয় যদি ধর্মেন্দ্র না থাকে। এসে আমার সঙ্গে অ্যাপ্রোচ করে, সেটা নিয়ে পাগলামি হয়, কিছু মজা হয়, কিছু তাকে উড়িয়ে দেওয়া হয়, মিনিংলেস ব্যাপার। সেখান থেকে একটা সময় আসে যখন এখান থেকে একটা গল্প শুরু হয়। সেই গল্পটা একটা ইন্টারেস্টিং ছবি। নন্দিনীকে রাজা কেন ঘরে আনতে চায়নি? রাজা কি ভয় পেয়েছে? এই ছবিটার কোন দিকটা তোমার সব থেকে মানে বেশি ভালো লেগেছিল, যাতে যে তোমাকে যখন বলা হলো এই ছবিতে এই ক্যারেক্টারটার কথা, তখন একটা তো দিক থাকে যে দিকটা তোমার খুব ভালো লেগেছিল, সেটা যদি জিজ্ঞাসা করি এই ছবির ক্ষেত্রে। মানে আমার চরিত্রটা কিন্তু একদম স্বাভাবিক, একটা স্বাভাবিক চরিত্র। মানে একটা ভালো ছবিতে যেমন একটা ক্যারেক্টার হয়, লো প্রোফাইল, একটা সাধারণ লোক, মাঝবয়সী লোক। আর ওই ক্যারেক্টারটা, হেমা মালিনী ক্যারেক্টারটা একেবারে একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, মানে হয় না, হতে পারে না। অনেকে মনে করে তাকে নাকি অমিতাভ বচ্চনের মতো লাগে, কেউ হয়তো মনে করে রাজেশ খান্নার মতো লাগে, কেউ মনে করে আমি উত্তম কুমারের মতো চুল ওরম করেছে, এইসব পোশাক ওরম করে, পাঞ্জাবি করে, এরকম আছে লোকের মধ্যে আর কি। অনেকে হয়তো মনে করে চিরঞ্জিতের মতো তাকে দেখতে, এরকম বহু লোক আছে। তো সেই রকম একটা ধারণা নিয়ে এই মেয়েটা এসে মিট করে আমাকে। তো আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দ্য স্টোরি লাইন। এই যে একটা অদ্ভুত একটা স্বপ্নের সঙ্গে, একটা স্বপ্ন ভাবনার সঙ্গে, একটা কনসেপ্টের সঙ্গে একটা নর্মাল লোকের মিল দেখা হলো। তো একটা মানে রাত্রিবেলা বেঞ্চে বসে আছে নর্মাল লোক, একটা ক্লান্ত লোক, হয়তো হেরে যাওয়া মানুষ, যদি সেখানে একজন কেউ এসে বসে যার দুটো ডানা আছে, বেঞ্চের আরেক দিকে হয়তো বসে, তো সেরকম যেমন হবে, তার সঙ্গে কী করে এর রিলেশনশিপ হতে পারে, সেইটা নিয়ে গল্পটা আর কি। ইটস গুড, ভালো স্ক্রিপ্ট, খুব ভালো স্ক্রিপ্ট করেছে। যেটা আপনি বললেন যে কারোর ইচ্ছা হয়, মানে আমাদের প্রত্যেকেরই যে আমি এর মতো, যেমন এখানে আমি যখন হেমা মালিনী, আপনি যেমন বলেন কেউ বলে যে চিরঞ্জিতের মতো, চিরঞ্জিত চট্টোপাধ্যায় বলে, এই যে ব্যাপারটা, এবার আপনার ক্ষেত্রে কখনো এরকম হয়েছিল যে নিজেকে কখনো কারোর সাথে যে আমি ওনার মতো, বা নিজেকে কখনো লেগেছিল? হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে। সেটা কিরম জানো তো, সেটা ঠিক হিন্দি ছবি দেখে অত মনে হয়নি। একটা ছবির কথা বলবো যেটা বারবার বলি, ধর্মেন্দ্র সম্বন্ধে। ধর্মেন্দ্র আমি ফ্যান খুব, হেমা মালিনীরও খুব ফ্যান। তো ধর্মেন্দ্রের ছবি দেখে যখন ফুল আর পাথর দেখেছিলাম, ওর প্রথম দিকের ছবি, দুর্ধর্ষ ছবিটা, সুপারহিট ছবি, ওপি রাল্লানের ছবি। তাতে হিরোইন ছিল, প্লেগে সবাই যখন ছেড়ে চলে যাচ্ছিল, তখন একজন বাড়ির বিধবা বউকে ফেলে রেখে চলে গেছিলো, অসুস্থ ছিল সে, সেটা মীনা কুমারী করেছিলেন। সেইখানে এই একটা গুন্ডা ঢোকে আসলে ফেলে যাওয়া বাড়িগুলোর থেকে ডাকাতি করতে, চুরি করতে।
সেটা ধর্মেন্দ্র ছিল, ব্যাড ম্যান আর কি, ব্যাড পার্সন। তার এই মহিলাকে কী করে সে বাঁচিয়ে তোলে, সেখানে একটা অদ্ভুত রোমান্স তৈরি। তো সেই লোকটার ছবিটা দেখে বেরিয়ে আমার মনে হলো, তখন আমি রোগা অনেক বেশি এখনকার থেকেও, তো তখন আমার মনে হলো আমি প্রায় ধর্মেন্দ্রের মতো মাসল ফাসল হয়ে গেছে আমার মনে হলো। আর খুব মনে হতো যখন আমরা ক্লিন্ট ইস্টউডের ছবি দেখতাম, গান ফাইটার্স যেগুলো ছিল, টেক্সাস ফিল্মস যাকে বলে, সেগুলো যখন দেখতাম আমরা, তখন প্রত্যেকবারই মনে বেরিয়ে এসে অন্ধকার, তখন তো অনেক লাইট কম ছিল, এসে নিউ হ্যাম্পার থেকে বেরিয়ে বা কোথা থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম বাস স্ট্যান্ডে, হয়তো মিনি বাস ধরবো। প্রত্যেকটা স্টেপে আমার মনে হচ্ছিল আমি ক্লিন্ট ইস্টউড হয়ে গেছি, মানে আমার হাঁটাটা পাল্টে গেছে। আমার মনে হচ্ছে এখানে একটা গান আছে বোধহয়, আমার এরকম বার করলেই হয় খালি, এরকম আর কি। একদমই তাই। এখন ছবি তৈরি করা বাংলা ছবি, একটু পরে বলছি, একটু পরে মিনি বাসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যখন ধাক্কা মারতো কোনোই দিকেও, তখন ফুস করে আবার আমি হয়ে যেতাম এরকম আর কি, মানে যখন না এবার আমি হাওয়া বেরিয়ে যেত, ক্লিন্ট ইস্টউডের হাওয়া গন। যেটা আমি বলছিলাম যে বাংলা ছবির ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে প্রচার পদ্ধতি, সেটা যে কোনো ছবির ক্ষেত্রে অনেক বদলেছে। সোশ্যাল মিডিয়া এসেছে, সেটা একরকম, এই বাইট বা ইন্টারভিউর মধ্যে তো সেটা তো আগেও ছিল, এখন যেটা হচ্ছে না জেলায় জেলায় গিয়ে একটা যে প্রচার পদ্ধতি মানুষজনকে, এটা আপনার কাছে কি মনে হয় যে কতটা এফেক্টফুল? খুব এফেক্টিভ, দারুণ হবে এটা, নতুন প্রসেস, একটা প্রচার পদ্ধতি বাংলার ক্ষেত্রে। যেহেতু এই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সবার হাতে সেলফোন চলে গেছে, কাজে তার জন্য কিছু অন্যভাবে বিজ্ঞাপন তৈরি করা দরকার, সেটাই করছে এরা, ভালো করছে, খুব ভালো হবে। কিন্তু আরেকটা বিষয়, যেটা আপনাদের সময় এইরকম ভাবে প্রচার হতো না, বা এত সোশ্যাল মিডিয়া তো ছিলই না, কিন্তু তখনও এই হলের মধ্যে হাউসফুল যে ব্যাপারটা, সমস্ত ছবি হিট করার একটা ব্যাপার তখন ছিল। এখন কেন এত প্রচার? তখনও সব ছবি হিট করতো না, কয়েকটা ছবি হিট করতো, এখনো তাই করবে, তাই হবে, সব ছবি হিট কখনোই করবে না। এরমভাবে পাবলিসিটি করলে তার একটা সেল তো বেড়ে যাবে। ওটা এই পাবলিসিটি পার্ট যেটা এখন দেব, বুম্বা এরা সব করতে আরম্ভ করেছে, এটা কিন্তু আরেকটা স্টার এটা অ্যাড করছে এই ছবিতে, প্রমোশনাল স্টার একটা, সেটাও অ্যাড করা হচ্ছে। তার মানে যদি একটা টিকিট বিক্রি হতো, তাহলে এইটার জন্য দুটো টিকিট বিক্রি হবে, এটুকু আমি বলতে পারি। ভালো, জেলায় জেলায় যাওয়া এবং সেখানকার মানুষদের কি রেসপন্স, সেটাও কিছুটা হলে বোঝা যায়। হ্যাঁ, এবং জেলায় জেলায় গিয়ে যদি উত্তেজনা তৈরি করে, সেখানে যদি হল উঠে গিয়ে থাকে, হয়তো নতুন করে ভাবা শুরু হবে যে হলগুলোকে রিওপেন করার জন্য, আবার খোলার জন্য। কারণ সেখানকার এত মানুষ যদি দেবদা বা প্রসেনজিৎ দাকে দেখতে আসতে পারে, তাহলে তার ছবিটা দেখার জন্য মানুষের মধ্যে এই একই এক্সাইটমেন্ট কাজ করবে। আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। হ্যাঁ, এবং যেটা আমার আরেকটা কথা বলার, যে আপনার কি কখনো ইচ্ছা আছে এই প্রচার পদ্ধতির মধ্যে নিজেকে দেখার? হ্যাঁ, যদি করে কেউ, করবো। আমি তো নিজে ডিজাইন করি না কখনো, আমি তো কোনোদিন জীবনে কখনো কারোর কাছে ছবি চাইনি। আমি বোধহয় রেয়ারেস্ট পৃথিবীতে যে একজন সুপারস্টার হয়েও কখনো ছবি চাইনি কারোর কাছে। একজন ডিরেক্টর, একজন প্রডিউসার কেউ বলতে পারবে না, বা আর্টিস্ট, যে আমি কাউকে বলেছি একটা ছবি দে না, বা ওই ছবিটাতে একটা পার্ট দিয়ে দে না। আমার আই হ্যাভ নেভার সেড দ্যাট আমার লাইফে, 100% কখনো বলিনি আমি এটা। তো ফলে আই ওয়েট ফর মাই লাক, আমার ফেটে যা লেখা আছে সেটাই ঘটবে, এটা আমি বিশ্বাস করি 100 ভাগ। সেটা আমার কাছে যা আসবে তাই করি, তার থেকে বেঁচে করি। আমি এই প্রশ্নটা যদিও করছি, আমি জানি না আপনার ঠিক লাগবে না ভুল লাগবে, আমি তবুও করছি যে ধূমকেতুতে 9 বছর আগের ছবি 9 বছর পরে রিলিজ করে, এবং সেখানে আপনি থাকলেও কোনো রকম কোনো প্রমোশন আপনাকে দেখা যায়নি, সেটা লাগেনি। ওদের দুজনের টেন আপ হয়ে গেছে, দুজনের প্রমোশন যেটা করেছে, ওরা যেটা ক্রিয়েট করেছিল, এর প্রত্যেকটা এই ধরনের প্রচারের না একটা অ্যাঙ্গেল লাগে, সেই অ্যাঙ্গেলটাতে যদি ঠিক মতো যাওয়া যায়, তার জন্য একটা স্ক্রিপ্ট করে ওরা। সেই স্ক্রিপ্টটা, মানে প্রমোশনটাও একটা স্ক্রিপ্টে চলে। হ্যাঁ, আগে ছিল না এটা, আগে এলোমেলো সবাইকে ডেকে নিত, কিন্তু এখন সেটা হয় না। তো সেই হিসেবে করেনি। ধরো কথার কথা, আজকে এই ছবিটার জন্য সবাইকে ডেকে তোমরা ইন্টারভিউ করছো, এইটা হয়তো ডিসাইড করতে পারে কেউ যে করবেই না, দুজনকে নিয়ে খালি করবে, বাকিদের নেবে না, মানে ভাগ হতে দেবে না লাইমলাইটটাকে। আমি গেলে আমার পেছনে তোমরা আবার কিছু দৌড়বে, এটা চাইছে না ওরা। ওরা চাইছে ওইটা ওয়ান ট্র্যাক, সিঙ্গেল ট্র্যাক রাখতে, সেই কারণে করেনি। তার রেজাল্টও ভালো হলো, ছবি সুপারহিট হলো, তার মানে যেটা রেজাল্ট ভালো সেটাই করবে, তাই করা উচিত, এটা মনে হচ্ছে। না, আমি যেটা প্রশ্নটা আমার এটা, যে আপনি কি নিজে থেকেই জাননি নাকি আপনাকে?
বলেনি, ওরা ওদের স্কিমের মধ্যেই নেই। আমি কেন, আমি পরম বোধহয় দুলালদা বোধহয় যায়নি, মানে একমাত্র এই রুদ্রকেই দেখেছি সব জায়গায় যেতে। এবং দেবদা শুভশ্রীদির সাথে রুদ্রনীলা ছিল। ওকে দেখেছি সবসময় যেতে আমি, সেটা ওকে নিয়েছে কোনো কারণে মনে হয়েছে ওদের, কারণ ও দুর্দান্ত পাঠ করেছে ওতে শুনলাম, আমি দেখিনি ছবি কিন্তু শুনলাম যে সবাই বলেছে দারুণ পাঠ করেছে, সে কারণে ওকে ইনক্লুড করেছে মনে হচ্ছে। মানে ওর রেজাল্টটা পাবে, ওকে দেখে ভেতরে ঢুকে রেজাল্ট পাবে। আমি যে একটা গেস্ট রোল করে দিয়েছি তাতে আমায় ভেতরে ঢুকে ডিসস্যাটিসফাইড হয়ে যাবে ওরা, বরঞ্চ আমার সঙ্গে কথা বলার পর ভেতরে ঢুকে কি নেই তো, সেটা যেন না হয় সেই জন্যই করেছে। আমারটাও তাই, পরমেরটাও তাই, আমাদের দুজনই প্রায় নেই ছবিতে, সেই কারণে ওরা এটা করেছে বোধহয়, যাতে আমরা বিব্রত না হই বা দর্শক বিব্রত না হয়, ওমা এত কথা বললেন উনি, এত ছবি তুললাম, উনি তো নেই। তো এই জায়গাটাকে, কনফিউশনটা কাটানোর জন্যই এটা করেছে, ভালো করেছে, ঠিক করেছে। কোথাও গিয়ে কোনো আক্ষেপ বা খারাপ লাগা নেই যে এত ভালো একটা ছবি এবং এত ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছ থেকে, খুব বেশি। মানে এটা হয়তো অনেকে এক্সপেক্ট করেনি যে 10 বছর আগের ছবি এখন আসার পরে এতটা ভালোবাসা পাবে, সেখান থেকে কি কোথাও গিয়ে আক্ষেপ আছে যে আমি যদি থাকতে পারতাম? না না না, আমার একদমই আক্ষেপ নেই। আর যেটা সাকসেসফুল হবে সেটাই পজিটিভ হবে, আমি সেটা সাপোর্টার। আর যেটা ওরা সাকসেসফুল হওয়ার জন্য যে ফর্মুলাটা বানিয়েছে, ওই যে 9 বছরের ওদের পুরনো প্রেম ভেঙে গেছিলো, সেইটাকে, স্টোরিটাকে নিয়ে এসছে। তো ফিল্মের একটা গল্প আর বাইরে আর একটা গল্প, আর একটা সেকেন্ড স্টোরি তৈরি করেছিল ওরা, সেটা সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হলে সাকসেসের সঙ্গে আর কিছু আলোচনা নেই, সাকসেস মিনস সাকসেস, সাকসেস ইজ সাকসেস। এই যে পুরনো জুটি কোথাও গিয়ে এখন হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে পুরনো জুটিগুলো যদি আবার কামব্যাক করে, সেটা সবাই আসুক, সবাই এলে যদি পুরনো জুটি যেগুলো সাকসেসফুল, বুম্বা ঋতুপর্ণার জুটি সাকসেসফুল হয়েছে, আমার এরকম কোনো জুটি ছিল না, আমি সবার সঙ্গে ছবি করেছি, সেখানে ওরকম পার্টিকুলার জুটি আমার ছিল না। কিন্তু পুরনো জুটির ব্যাপার হচ্ছে কি, তার মধ্যে একটা লাভ স্টোরিও থাকতে হয়, তাহলে জুটি হয় না। তো সে বুম্বা দেবশ্রী যদি আবার ছবি করে তাহলে হবে, আবার মজা হবে, সেটাই মনে করছি। ঠিক, যেটা হোক সেটাই আমরা চাইবো, সবারই একটাই চাওয়া। আমি যখন হেমা মালিনী আসছে দর্শকদের উদ্দেশ্যে শেষ করব, কি বলবেন দাদা? আপনাদের সবাইকে বলছি, এই ছবিটা আসছে একটা মিষ্টি ছবি, দেখুন। পারমিতা মুন্সির লেখা, খুব ভালো লেখেও, ছবিও বানিয়েছে এরা খুব ভালো, আমিও দুটো ছবিতে ছিলাম। তো আপনারা আসুন, এই ছবিটা দেখুন, এনজয় করুন, লোককে বলুন যে ভালো লাগে, বলুন সবাইকে। আর পুজোটা খুব ভালো কাটান সবাই মিলে সেজে গুজে হাসি মুখে কাটান। জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।